আর যে একজন আছে অপদার্থ, হজ কমিটিতে ঢুকে বসে আছে, জানি না আগামী দিনে তথ্য দেব, তাও বলে যাই এবারে হজে গিয়েছে কত হাজি জানেন? কম বেশি টোটাল পশ্চিম বাংলার কলকাতা দিয়ে গিয়েছে 8,000-এর কাছাকাছি। 50,000 চায়ের কাপ দেখিয়েছে। কি বুঝতে পারছেন তো? চোর তো, ওরাই তো টাকা খাচ্ছে, সেই সবগুলো টাকাগুলো খাচ্ছে। হাজি গিয়েছে 8,000-এর মতো, আর 50,000 কাপ দেখিয়েছে। মানে বুঝতে পারছেন? মানজুলরে বলে ও বেটারা, ওই তো এবার দায়িত্বে আছে, ওনার দপ্তর, মানে আমি উনাকে এখন বলবো। তো যারা হাজিদের চায়ের টাকা মেরে খায়, তারা নগরের মানুষের পুনর্বাসনের টাকা মেরে খাবে না, বিশ্বাস হয় আমার? যারা কবরস্থানে শ্মশানের টাকা মেরে খেয়ে নেয়, তারা খাবে না? অপদার্থ কেন পার্লামেন্টে গিয়ে তারা নগরের মানুষের কথা বলেনি? এটা তো আন্তর্জাতিক নদী, এটা তো কেন্দ্র সরকারের দায়ী আছে। তাহলে পার্লামেন্টে দাঁড়িয়ে মোদীকে প্রশ্ন করতে পারে না, অমিত শাহকে বলতে পারে না, যে সেন্ট্রালে যিনি মিনিস্টার আছেন তাকে বলার সাহস নেই? শুধু এখানে এসে বড় বড় কথা বলে। উনাকে আপনারা এমপি করে দিল্লিতে পাঠিয়েছেন, কেসের জন্য পাঠিয়েছেন। এই জন্যই পাঠিয়েছেন যে দিল্লির আইনসভার মধ্যে গিয়ে তারানগরের, শামশেরগঞ্জের, রঘুনাথগঞ্জের, আপনার রতুয়া, চাচলের মানুষ, ভুতনির মানুষ যে সমস্যার মধ্যে পড়ছে, সেগুলো সমাধানের কথা বলার জন্য। একবারের জন্য অপদার্থটা বলেছে? আমি অপদার্থ বলে যাচ্ছি, আমি বলে যাচ্ছি, আমার বলবেন যে কথা বলে গিয়েছে। কি বলছে বুঝতে পেরেছেন? আচ্ছা, যে কাজ করতে পারে না তাকে ব্যর্থ বলবেন না তো কি বলবেন? অপদার্থ ব্যর্থ তো বলতে হবে। এটা আমি ভালো ভাষা বলছি। আমি কদিন অপেক্ষা করব, যদি তার মধ্যে পুনর্বাসন না হয়ে যায় তখন র ভাষা একটু বলতে হবে যে আমরা 2026-এর ভোট বয়কট করলাম। দেখবেন সব বেটা তখন এসে আপনাদের কাছে হাঁটু গেড়ে বসবে। তারানগরের মানুষের সাথে যেটা হচ্ছে, অন্যায় হচ্ছে, দ্রুত এই কংক্রিটের বাঁধ নির্মাণ সরকারকে করতে হবে। এতটুকু কথা বলার সাহস আছে? বুঝতে পেরেছেন? এটাকে বলুক যে 2026 সালে নির্বাচনের আগে তারানগরের গঙ্গায় পদ্মা ভাঙন রোডের জন্য কংক্রিটের বাঁধের নির্মাণের কাজ করতে হবে, বাজেট বরাদ্দ করতে হবে, অর্থ বরাদ্দ করতে হবে, কাজ শুরু করতে হবে সরকারকে। এতটুকু বলার সাহস নেই, বললে যা মন্ত্রী আছে সেটাও কেড়ে নেবে। মুর্শিদাবাদের লালগোলা থেকে তৃণমূল কংগ্রেসের এমএলএ এমপিকে নাম না করে ঝাঁঝালো আক্রমণ, কড়া ভাষায় কঠোরভাবে আক্রমণ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একাই দাপিয়ে বেড়াচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজান। কলকাতা থেকে দার্জিলিং, মুর্শিদাবাদ থেকে কোচবিহার, হুগলি থেকে বর্ধমান, চারিদিকে ছড়িয়ে পড়েছে একটাই নাম, বাংলার মাসিহা তথা রয়্যাল বেঙ্গল টাইগার নওশাদ সিদ্দিকী ভাইজান। বর্তমানে বাংলার মাটিতে ঝোড়ো ব্যাটিং করে শাসকদের যোগ্য জবাব দিতে চায় নওশাদ সিদ্দিকী ভাইজান। হিন্দু থেকে মুসলিম, জৈন থেকে খ্রিস্টান সহ সমস্ত ধর্মের মানুষের তথা বাংলার প্রাণ নওশাদ সিদ্দিকী ভাইজান। পীরজাদা নওশাদ সিদ্দিকী আজ মুর্শিদাবাদ জেলার লালগোলা ভাঙন কবলিত এলাকায় ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বললেন এবং সরকারি সকল ধরনের সাহায্যের যেন তাড়াতাড়ি পায় তার ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনকে জানাবেন। সঠিক ব্যবস্থা না হলে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন, এই বলেও তিনি হুঁশিয়ারি দেন। পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসের এমএলএ এমপিকে নাম না করে ঝাঁঝালো ভাষায় আক্রমণ, কঠোরভাবে আক্রমণ, কড়া ভাষায় আক্রমণ। তিনি বললেন, কলকাতায় দীঘায় সমুদ্র থেকে বড় বড় ঢেউ হচ্ছে, কই সেখানে তো ভাঙছে না, কারণ সেখানে কংক্রিট দিয়ে ঢালাই করা আছে। এরা গ্রামের মানুষ, তাই কি তারা সুযোগ পাবে না? এটাকেও কংক্রিট দিয়ে ঢালাই করতে হবে। আরো কি বলছেন বিস্তারিত শোনাবো আপনাদের। যে আমরা 2026-এর ভোট বয়কট করলাম, দেখবেন সব বেটা তখন এসে আপনাদের কাছে হাঁটু গেড়ে বসবে। আর একটা কথা বলবো, আমি ব্যক্তিগত কারো বিরুদ্ধে বলতে পছন্দ করি না। এই একজন এসে বললেন যে মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে, তারানগরে আসেনি কেন? তাকে নাকি কেউ একজন উত্তর দিয়েছে যে আমি এসে গেছি, হয়ে যাবে, তাই না? আমি এতটুকু তার মুখ থেকে শুনতে চাই যে তারানগরের মানুষের সাথে যেটা হচ্ছে, অন্যায় হচ্ছে, দ্রুত এই কংক্রিটের বাঁধ নির্মাণ সরকারকে করতে হবে। এতটুকু কথা বলার সাহস আছে?
বুঝতে পেরেছেন? এটা কি ভুল কথা? উনি শুধু এতটুকুই বলুক, যে 2026 সালে নির্বাচনের আগে তারানগরের গঙ্গায় পদ্মা ভাঙন রোডের জন্য কংক্রিটের বাঁধের নির্মাণের কাজ করতে হবে, বাজেট বরাদ্দ করতে হবে, অর্থ বরাদ্দ করতে হবে, কাজ শুরু করতে হবে সরকারকে। এতটুকু বলার সাহস নেই, বললে যে হাফ মন্ত্রী আছে সেটাও কেড়ে নেবে। আমি ব্যক্তিগত আক্রমণকারীর পক্ষে নই, কিন্তু আর যে একজন আছে অপদার্থ, হজ কমিটিতে ঢুকে বসে আছে, জানি না আগামী দিনে তথ্য দেব, তাও বলে যাই। এবারে হজে গিয়েছে কত হাজি জানেন? কম বেশি টোটাল পশ্চিম বাংলার কলকাতা দিয়ে গিয়েছে 8,000-এর কাছাকাছি। 50,000 চায়ের কাপ দেখিয়েছে। কি বুঝতে পেরেছেন তো? চোর তো, ওরাই তো টাকা খাচ্ছে, সেই সব টাকাগুলো খাচ্ছে। হাজি গিয়েছে 8,000-এর মতো, আর 50,000 কাপ দেখিয়েছে। মানে বুঝতে পারছেন? মানসুরে বলে ও বেটারা, ওই তো এবার দায়িত্বে আছে, ওনার দপ্তর, মানে আমি উনাকে এখন বলবো। তো যারা হাজিদের চায়ের টাকা মেরে খায়, তারা নগরের মানুষের পুনর্বাসনের টাকা মেরে খাবে না, বিশ্বাস হয় আমার? যারা কবরস্থানের শ্মশানের টাকা মেরে খেয়ে নেয়, তারা খাবে না? অপদার্থ কেন পার্লামেন্টে গিয়ে তারানগরের মানুষের কথা বলেনি? এটা তো আন্তর্জাতিক নদী, এটা তো কেন্দ্র সরকারের দায়ী আছে। তাহলে পার্লামেন্টে দাঁড়িয়ে মোদীকে প্রশ্ন করতে পারে না, অমিত শাহকে বলতে পারে না, যে সেন্ট্রালে যিনি মিনিস্টার আছেন তাকে বলার সাহস নেই? শুধু এখানে এসে বড় বড় কথা বলে। উনাকে আপনারা এমপি করে দিল্লিতে পাঠিয়েছেন, কেসের জন্য পাঠিয়েছেন। এই জন্যই পাঠিয়েছেন যে দিল্লির আইনসভার মধ্যে গিয়ে তারানগরের, শামশেরগঞ্জের, রঘুনাথগঞ্জের, আপনার রতুয়া, চাচলের মানুষ, ভুতনির মানুষ যে সমস্যার মধ্যে পড়ছে সেগুলো সমাধানের কথা বলার জন্য। একবারের জন্য অপদার্থটা বলেছে? আমি অপদার্থ বলে যাচ্ছি, আমার বলবেন যে কথা বলে গিয়েছে। কি বলছে বুঝতে পেরেছেন? আচ্ছা, যে কাজ করতে পারে না তাকে ব্যর্থ বলবেন না তো কি বলবেন? অপদার্থ ব্যর্থই তো বলতে হবে। এটা আমি ভালো ভাষা বলছি। আমি কদিন অপেক্ষা করব, যদি তার মধ্যে পুনর্বাসন না হয়ে যায় তখন র ভাষা একটু বলতে হবে। আপনারা আলোচনা করুন, নিশ্চিতভাবে কমিটি আছে, ব্যানার পোস্টার ছাপিয়ে দিন যে আমাদের কংক্রিটের মাঠ নির্মাণের যতক্ষণ না প্ল্যান পাস হচ্ছে আমাদের ভোট বয়কট থাকবে। আর হ্যাঁ, বন্ধুগণ আপনাদের বলবো, অনেকক্ষণ আপনারা রোদে আছেন, রৌদ্র আছেন, আমারও ভাই এত রৌদ্রে থাকে আমার অভ্যাস নাই, সত্যি কথা বলছি। কিন্তু আপনাদের দুর্দশার কথা ভেবে আমি এখানে রৌদ্রে দাঁড়িয়েই বলছি, বক্তব্য দিচ্ছি। সত্যি আমাকে প্রচন্ড ব্যথা দিয়েছে। মায়েদের চোখের কান্নাগুলো না, চোখ থেকে যখন পানি বার হচ্ছিল আমি দেখে এলাম, আমাকে প্রচন্ড ব্যথা দিচ্ছে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। এক মা বললেন যে আমি খেতে পাই আর না পাই, অন্তত মাথা গুজার জায়গাটা যাতে সরকার তাড়াতাড়ি করে দেয়, একটু আপনি দেখবেন। আপনি একটু বিধানসভায় রাধা কৃষ্ণ তারানগরের কথাটা উত্থাপন করেন। একদম নেতা বিধানসভায় কথা বলার মুখ নেই, আপনি একমাত্র আপনাকে ভরসা। দেখুন, আমি একটা কথা বলি, বিধানসভার সেশন এখন হয়তো নাও শুরু হতে পারে, বিধানসভার সেশন এখন নাও শুরু হতে পারে, হয়তো 1 মাস পরে হবে। এটাও জানিয়ে রাখি, আমাদের রাজ্য সরকার না বিধানসভাও চালাতে চায় না, বেশি দিন চালায় না। খুলবে 2-4 দিন করবে, আবার বন্ধ করে দেবে। ঠিক যেমন বাচ্চাদের স্কুল 2 দিন খুলছে, 4 দিন বন্ধ, বিধানসভাই করছে, কারণ উত্তর দিতে হবে আমাদের কাছে। তারপরে আমি বলছি, বিধানসভায় তো তুলবই, জবাব তো চাইবই, প্রশ্ন তো করবই। তারানগরের মানুষের হয়ে আমি কথা বলবো, তারানগরের মানুষের জনপতি না কথা বললো আমি কথা বলবো আপনাদের। তার আগেও বলছি, তার আগে আমি গুটি কয়েকদিন দেখবো, যদি পুনর্বাসনের না ব্যবস্থা হয়, বিধানসভা কবে চালু হবে
বিধানসভায় আলোচনা করো, আলোচনায় নিয়ে আসতে বলেন, তখন তো আপনাদের ছোট ভাই বিধানসভায় আছে, ওদের যোগ্য জবাব ওদেরকে দিয়ে দেবো। কলকাতায় কিছু হলে সারা রাজ্যের স্কুল বন্ধ হয়ে যাবে, আর গ্রামে কিছু হলে কিছুই হবে না। কদিন আগে দেখলেন তো উত্তরবঙ্গে কিভাবে ওটা সমস্যা মিটে গেল ওতে, কিন্তু সমস্যা কি মিটবে? কত মানুষ মারা গেল, কোনো উচ্চবাচ্য আছে? কোনো আলোচনা নাই। তাই আপনাদের বলবো, আপনাদের সমস্যা আপনাদের কি সমাধান করতে হবে, কোনো দাদা দিদি এসে সমাধান করবে না, এটা আপনাকে বলে যাচ্ছে। সবাই আসবে যে তার ভোট ব্যাংক মজবুত করবে আর কেটে পড়বে। ভাঙন চলছে, আমি এসে পৌঁছাইনি, কিন্তু আমি আজকে এসেছি। আপনাদেরকে গুটি কয়েক কথা আমি বলবো। প্রথমত কথা, দায়িত্বশীল মুখ্যমন্ত্রী, আমি জানি না কিভাবে তিনি শান্তির ঘুম ঘুমাচ্ছেন। মুর্শিদাবাদের একটা প্রত্যন্ত গ্রামের মানুষ, প্রায় 138টা পরিবার আজকে ধ্বংস হয়ে গেছে, রাস্তায় বসে আছে। সেই পরিবারের মেয়ের সন্তান প্রসবের সময় হয়ে আসছে, সে এই ধরনের পরিবারের মধ্যে আছে। মাধ্যমিক পাস করেছে একটা বাচ্চা, তার ভবিষ্যৎ কি হবে এখনো সে ঠিক করতে পারছে না। একাধিক ছেলে নিয়ে এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে, 2 মাস ধরে তাদের পড়ার মতো অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক করে উঠতে পারছে না। তাহলে এই সরকারের এই 138টা পরিবার আছে রাস্তায় বসে আছে। আমি কথা বলেছি আপনাদের অনেক পরিবারের মানুষের সাথে, তারা বললেন একটাই কথা, কি খাবার দিচ্ছে না দিচ্ছে তার থেকে বড় কথা পুনর্বাসনের ব্যবস্থা যাতে করে। আমি আপনাদের নাসিম ভাইয়ের সাথে কথা বললাম, উনি বললেন আমরা লিস্ট জমা করেছি, একটা কমিটি গঠন হয়েছে। কমিটিটা কি করছে আজ থেকে আমি স্পেশাল নজর রাখবো, আপনাদের দিকে এটা মাথায় রাখি। এই নাসিম ভাই বিশ্বাস করেন আপনাকে ডুবিয়ে যাবে না, এটা তো বিশ্বাস করেন। ওই আমাদের দেখাশোনা করে খুব করছে। এই মেম্বার আমাদেরকে ঠিক আছে। দেখাশোনা সবসময় থাকে। আমি আমাদের এই মাত্র ভাই- গ্যাস চলে যাবে না, হ্যাঁ, এই ভাইকে আমি একটা কথা বলে যাচ্ছি। জুয়েল ভাই বলেছেন পরিচিত অনেক আগে থেকে আমাদের বন্ধুরা আছে এখানে, এখানকার অনেকে আছে, আমাদের জেলা পার্টির প্রেসিডেন্ট আছে, ওনার সাথে যোগাযোগ করিয়ে দিয়ে যাচ্ছিলাম। 1 সপ্তাহের মধ্যে আশা করছি আপনাদের ডেকে সার্ভে করছি, কি হচ্ছে না হচ্ছে আপনারা আমাদের দেখুন। উপরে পরিবার সভায় কি বলছি একটু হ্যাঁ, শোনো, সবাই আপনাকে আমি কি বলছি শোনো। বলেন। কালকে এখানে আসবো বলে আমি কালকে রাত্রে আমার উকিলের সাথে কথা বলেছি, যে এই মানুষগুলোকে কীভাবে বাঁচানো যায়। আমার তো অত টাকা নাই যে আমি সবাইকে ঘর করে জায়গা দিয়ে ক্ষমতা আমার নাই, কিন্তু কীভাবে বাঁচানো যাবে। উকিল সাহেব আমাকে যে যুক্তি দিয়েছে, কার কি ক্ষতি হয়েছে আপনার একটা লিস্ট করতে বলবেন। তা আপনাদের বলে যাচ্ছি, কার বাড়ি গেছে, কার জায়গা গেছে। সবসময় মেম্বার আছে। শুনো না মা, আমার তোমাকেও বলছি, তুমি একটু শুনে না, আপনারা একটু শুনো, যে আপনারা লিস্ট করে রাখুন। এবার যদি পুনর্বাসন ঠিকঠাক না দেয়, চুপ করে বসে থাকলে তো হবে না। আপনাদের জন্য আমি আইনি লড়াই করব, মাঠে ময়দানে লড়াই করবো, আমাদের জেলা সভাপতিরা আছে, বলছি বুঝতে পেরেছেন। আপনার জানতে একটা কথা বলছি, আজকে যারা পরিজন করে যায় ভিডিওতে ডাকছে, তাদের তো আবার আজকে পরিজন যাবে ডেকেছে, তো ওরা কি বলবো, ওরা কি যাবে? হ্যাঁ যাক না, সবাই যাবে, কোনো জায়গায় আটকাবে না, যাক যাক, যে কি বলছে না সব সত্যি কথা বলবে, যতটুকু ছিল যা ছিল সত্যি কথা বলবে। আমাদের সামনে বলে সত্য। যে ফর্মটা দিয়েছে 3টে অপশন থাকে, যার প্ল্যান ছিল ডিটেলস দেওয়ার জন্য, আর একটা হলো বিয়ের সঙ্গে পেপারটা পাবে, কি কারণে পাবে কি কারণে পাবে না, এই 3টে অপশন এখন ফাঁকা রেখেছে। ঠিক আছে, তার জন্য ওদেরকে ডাকা। ঠিক আছে, আপনারা যে আমার কাছে বক্তব্যটা সঠিক কথা বলবেন, আপনার যতটুকু জায়গা ছিল, যে কটা ঘর ছিল, সবটাই সঠিক বলবেন। মিথ্যা কথা আর আপনারা যে যার একটা লিস্ট করে কি ছিল না ছিল, আমাদের নাসিম সাহেব আপনার কাছে একটা লিস্ট আমি পড়ে নেব, ওই যে 138টা পরিবারের লিস্ট আমি পড়ে নেব। যদি এখানে ঠিকঠাক করে হয়ে যায় তো ওয়েল অ্যান্ড গুড, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আমরা চাইবো পুরো বিতর্কে না গিয়ে যেন যাদের পদ্মার ভাঙনের বাড়ি ঘর তলিয়ে গেছে তাদের পুনর্বাসনের মাথার উপরে ছাদের ব্যবস্থাটা করে দেওয়া হবে। আমরা ওটাই চাই। যদি ছাদের ব্যবস্থা না করে এখানে কেউ ডিস্টার্ব করে, তুমি তো আর সই করবে না, আমি আপনাকে বলছি আপনি সই করবেন না, দুনিয়া হিলে যাবে, আপনি আপনার জায়গায় থাকবেন। ঠিক আছে। আপনি নেপাল জনপ্রতিনিধি, আমি আপনাকে একটা অনুরোধ করব, বাকিটা সরকারের ব্যর্থতা, আপনার ঘর গেছে সরকারের দোষ। আমি যেখানে স্কুলে আছি আমরা, আমার মায়ের বোনেরা এখানে থাকার নয়, যে সেটা একটা যে মেয়েরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তার ফিউচারটা খারাপ হচ্ছে সরকারের জন্য। দীঘাতে
আপনার কি বলে ঢেউ উঠে আছড়ে পড়ে, তাও কিছু হয় না। আর এখানে গ্রামের মানুষ কলকাতা থেকে দূরে বলে কোনো খোঁজ নেবে না, বাঁধরামি ছুটাবো, এটা বাঁধরামি হচ্ছে, এই বাঁধরামি ছুটাবো। তো বলছি খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে, তাহলে এই 138টা পরিবারের পুনর্বাসন করতে পারবে না? করতে হবে। যদি এখানে না করে, আমি আপনাদের বলি এখান থেকে আপনাদেরকে কলকাতায় নিয়ে যাবো, কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রীর প্রয়োজনে বাড়ির সামনে আমরা করবো। ঠিক আছে, কিন্তু যেখানে রাখতে যাবেন সই করার আগে দেখবেন কোথাও সই করছে। যদি পড়াশোনা একটু কম হয়, যে পড়াশোনা বোঝে তাকে দিয়ে বলবেন মা বাপ কি লেখা থেকে বুঝিয়ে কি বলছি, বুঝতে পারছেন? যেখানে সেখানে সই করবেন না। সই করার আগে আপনি আপনার বিশ্বস্ত লোক যে মনে হবে যে আমাকে সঠিক বলবে, যদি আপনি পড়ে বুঝতে পারেন তো ভালো কথা, না বুঝতে পারলে যাকে মনে হবে যে এই লোকটা আমার সঠিক কথা বলবে তাকে ডাকবেন, বলবেন কি বলছিল বুঝিয়ে দাও, সই করবেন। সইটা শুধু দেখে করবেন। হ্যাঁ, বিশ্বস্ত লোক তো আছে মা, বাবু কি বলছে হয়তো আপনি নাও বুঝতে পারেন। শুধু লেখাপড়া জানলেও হবে না, আইনের ভাষা আপনি আমি বুঝবো, বুঝতে পেরেছেন?